আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে অ্যাট্রোপিন সালফেট এবং অ্যান্টিহিস্টামিন। অ্যাট্রোপিন সালফেট এবং অ্যান্টিহিস্টামিন। অ্যাট্রোপিন সালফেট এবং অ্যান্টিহিস্টামিন। আচ্ছা, অ্যাট্রোপিন সালফেট অ্যাট্রোপিন সালফেট এটা হচ্ছে একটা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ অর্থাৎ অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। এই অ্যাট্রোপিন সালফেটটা হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। আচ্ছা, এই অ্যান্টিকোলিনার্জিক যত ড্রাগ আছে তার মধ্যে অ্যাট্রোপিন সালফেট অন্যতম। এই যে অ্যান্টিকোলিনার্জিক যে সমস্ত ড্রাগ আছে তারা কি করে, রিডিউস অল টাইপস অফ সিক্রেশন, অর্থাৎ আমাদের বডিতে যত ধরনের সিক্রেশন হয়, যেমন আমাদের পাকস্থলী থেকে সিক্রেশন হয়, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, ব্রঙ্কিয়া থেকে সিক্রেশন হয়, অর্থাৎ যত ধরনের সিক্রেশন আছে এই সিক্রেশনটাকে এটা কমাই দেয়। অ্যাট্রোপিন সালফেট অর্থাৎ অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, এরা যে কোনো কন্ডিশনে ব্যবহার করা যায়। অর্থাৎ যদি এনিমেলে জ্বর থাকে, একটা এনিমেলের জ্বর আছে, এই অবস্থায় আপনি ব্যবহার করতে পারবেন। অথবা হাইপোথার্মিয়া, যে তার তাপ কমে গেছে, এক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারবেন। অ্যাট্রোপিন সালফেট ব্যবহার করার জন্য তাপমাত্রা কোনো ফ্যাক্টর না, আপনি জ্বর থাকা অবস্থায়ও দিতে পারবেন, অ্যাবনর্মাল বডি টেম্পারেচার অর্থাৎ যদি হাইপোথার্মিয়া হয় সেক্ষেত্রেও দিতে পারবেন। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ বা অ্যাট্রোপিন সালফেট আপনি প্রেগনেন্সিতে দিতে পারবেন। এটা প্রেগনেন্সিতে কোনো ধরনের প্রভাব ফেলে না, অর্থাৎ প্রেগনেন্সির যে কোনো স্টেজে যদি দরকার মনে করেন আপনি দিতে পারবেন, এটা প্রেগনেন্সিতে কোনো প্রভাব ফেলবে না। অ্যাট্রোপিন সালফেট যেহেতু বডির সিক্রেশন কমাই দেয়, এই জন্য অ্যাট্রোপিন সালফেট যদি কোনো গরুতে ব্যবহার করা হয়, ওই গরুতে কনস্টিপেশন দেখা দিবে, অর্থাৎ ইট ডেভেলপ কনস্টিপেশন। অর্থাৎ আমি যখন অ্যাট্রোপিন সালফেট দেব, এই অ্যাট্রোপিন সালফেট দিলেই কনস্টিপেশন হবে। কেন কনস্টিপেশন হবে? কারণ এটা পাকস্থলীর যে সিক্রেশন আছে এটাকে কমাই দেয়, অ্যানোরেক্সিয়া করবে।
ইট কজ অ্যানোরেক্সিয়াও করবে। অর্থাৎ যখন আমি একটা গরুতে অ্যাট্রোপিন সালফেট দেব, এটা অ্যানোরেক্সিয়া করবে। কেন অ্যানোরেক্সিয়া করবে? যেহেতু পাকস্থলীর সিক্রেশন কমাই দিবে, অর্থাৎ হজমের যে প্রক্রিয়া আছে সেখানে সে ব্যাঘাত ঘটাবে। যখন পাকস্থলীর সিক্রেশন কমে যাবে তখন কনস্টিপেশন হবে, টিম্পেনি হইতে পারে, পেটটা ফোলা ফোলা লাগতে পারে। অর্থাৎ অ্যাট্রোপিন সালফেট দেওয়ার আগে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমার এখানে নেটওয়ার্ক স্লো দেখাচ্ছে, মানে কোনো সমস্যা হচ্ছে কিনা বুঝতে বা শুনতে একটু কমেন্ট করে জানান। এখানে নেটওয়ার্ক স্লো দেখাচ্ছে। একটু কমেন্ট করে জানান, আমার এখানে নেটওয়ার্ক স্লো দেখাচ্ছে, বুঝতে বা শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি আপনারা কমেন্ট না করেন তাহলে আমি কিভাবে বুঝবো? আমার এখানে নেটওয়ার্ক স্লো দেখাচ্ছে। আচ্ছা, আমরা যখন ক্যালসিয়াম ইন্ট্রাভেনাস দেই, অর্থাৎ ইন্ট্রাভেনাস যখন আমরা ইন্ট্রাভেনাস ক্যালসিয়াম দেই, এই ইন্ট্রাভেনাস ক্যালসিয়াম দেওয়ার সময় এনিমেল শক করতে পারে, অর্থাৎ এনিমেলের কার্ডিয়াক শক হইতে পারে। ক্যালসিয়াম স্যালাইন দেওয়ার সময় যখন আমরা শিরায় ক্যালসিয়াম দেই, এই ক্যালসিয়াম দেওয়ার সময় শক হইতে পারে, কার্ডিয়াক শক। এই শকটা যাতে না হয় এই জন্য আমরা অ্যাট্রোপিন সালফেট দেব। ইন্ট্রাভেনাস ক্যালসিয়াম দেওয়ার সময় যাতে কার্ডিয়াক শক না হয় এই জন্য আমরা অ্যাট্রোপিন সালফেট ইউজ করব। আমরা শিরায়ও দিতে পারি, মাংসেও দিতে পারি আগেই। তাহলে অ্যাট্রোপিন সালফেটের একটা স্পেসিফিক ব্যবহার আমরা দেখলাম, যে ইন্ট্রাভেনাস ক্যালসিয়াম দেওয়ার সময় যাতে কার্ডিয়াক শক না হয় এই জন্য অনেক রকম মেডিসিন ইউজ করা যায়। যেমন অ্যাট্রোপিন সালফেট আর স্টেরয়েড, এই দুইটার যে কোনো একটা দিয়ে আমরা কার্ডিয়াক শক প্রিভেন্ট করতে পারি ডিউরিং দ্য টাইম অফ ক্যালসিয়াম ইনফিউশন। অর্থাৎ ক্যালসিয়াম যখন আমরা শিরায় দেব ওই সময় যাতে কার্ডিয়াক শক না হয় এর জন্য দুইটা ওষুধ আমরা ব্যবহার করতে পারি, অ্যাট্রোপিন সালফেট অথবা স্টেরয়েড, যে কোনো একটা। এখন এই দুইটার মধ্যে স্পেসিফিক হচ্ছে অ্যাট্রোপিন সালফেট। যদি কেউ স্টেরয়েড ইউজ করে সেটা নন স্পেসিফিক, যদি কেউ অ্যাট্রোপিন সালফেট ইউজ করে এটা স্পেসিফিক। অর্থাৎ অ্যাট্রোপিন সালফেটই কার্ডিয়াক শক স্পেসিফিক ভাবে প্রিভেন্ট করতে পারে। দুই একজন কমেন্ট করেন, কমেন্ট না করলে আমি কিভাবে? আমার এখানে স্লো নেটওয়ার্ক দেখাচ্ছে বারবার, মানে বারবার দেখাচ্ছে স্লো কানেকশন, স্লো কানেকশন।
এখন আমরা অ্যাট্রোপিন সালফেটের ব্যবহার দেখব। অ্যাট্রোপিন সালফেটের ব্যবহার দেখব। 1 নম্বর ব্যবহার হচ্ছে কলিক। যেটাকে আমরা পেট ব্যথা বলি, ওটাকে আমরা স্পাসমোডিক কলিক বলি। অর্থাৎ যখন আমাদের পেটে ব্যথা হয়, এই ব্যথাটাকে বন্ধ করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য আমরা যে ধরনের ওষুধ নেই ওটাকে অ্যান্টিকোলিনার্জিক বলে। আমাদের লার্জ অ্যানিমেলে অ্যান্টিকোলিনার্জিক স্পেসিফিক হচ্ছে অ্যাট্রোপিন সালফেট। কলিক বিভিন্ন ধরনের হয়, এই জন্য আমরা স্পেসিফিক উল্লেখ করে দিচ্ছি। এর বিভিন্ন ধরনের কলিক হইতে পারে। বিভিন্ন ধরনের কলিকের পার্থক্য কিভাবে করতে হয় এটা আমরা নেক্সট ক্লাস কলিকের ওপরে করাবো, তখন আমরা বুঝতে পারবো। একজন কমেন্ট করেন, না হলে তো সমস্যা হচ্ছে। মানে একজনও কমেন্ট করতে পারতেছেন না, নাকি আমি কিছু বুঝতেছি না যে ক্লিয়ার হচ্ছে কিনা। আর্সেনিক পয়জনিং এ দেওয়া হয়, এটা আলাদা আর একটা বিষয়। ডায়রিয়া অর্থাৎ এরকম যদি কোনো কেস পাই আমরা যে যেটাতে ডায়রিয়া আছে এবং ওই ডায়রিয়াটা আমাদেরকে বন্ধ করতে হবে, যদি এরকম হয় তখন আমরা অ্যাট্রোপিন সালফেট দেব। যেমন একটা উদাহরণ দেই, ডায়রিয়া, যেমন পিপিআর ডায়রিয়া হয়, বোভাইন ভাইরাল ডায়রিয়া। অর্থাৎ যেসব ডায়রিয়া আমরা বন্ধ করতে চাচ্ছি এই ধরনের ক্ষেত্রে দেব। পিপিআর এ ডায়রিয়া হয়, এই ডায়রিয়াটা বন্ধ করা খুব জরুরি, আমরা তখন অ্যাট্রোপিন সালফেট দেব। কারণ কি, অ্যাট্রোপিন সালফেট পাকস্থলীর যে মুভমেন্ট এটা নিয়ন্ত্রণ করবে, কমাই দিবে, তখন ডায়রিয়াটা প্রিভেন্ট হবে। 4 নম্বর হচ্ছে ডিউরিং দ্য টাইম অফ ক্যালসিয়াম ইনফিউশন। অর্থাৎ যখন আমরা ক্যালসিয়াম শিরায় দেব তখন যাতে কার্ডিয়াক শক না হয়, এই জন্য আমরা অ্যাট্রোপিন সালফেট দেব। পাঁচ নাম্বার হাইপার সালাইভেশন। অর্থাৎ একটা এনিমেলে যখন কোনো কারণ ছাড়াই মুখ থেকে স্যালাইভেশন শুরু হবে, কোনো কারণ বোঝা যাচ্ছে না, লালা বের হচ্ছে, তখন আমরা দেব
কিন্তু খুরাইতে দেওয়া যাবে না। যেমন এফএমডিতে স্যালাইভেশন হয়। আমরা এফএমডিতে দেব না, কারণ কি? কারণ এফএমডিতে যে স্যালাইভেশনটা হয় ওইটাতে জিভায় ক্ষত থাকে, অর্থাৎ ওই স্যালাইভার উৎস হচ্ছে জিভার ঘা। এই জন্য আমরা দেব না, অর্থাৎ যখন আমরা স্পেসিফিক কোনো কারণ দেখতে পারবো না কিন্তু স্যালাইভেশন হচ্ছে, তখন আমরা দেব। বিভিন্ন সময় হয়, দেখবেন গরু সাবান খেয়ে ফেলে, তখন আমরা দেব। অনেক সময় গরু বমি করে, সেক্ষেত্রে আমরা দেব। অনেক সময় দেখবেন গরু জাবর কেটে বের করে দেয়, অর্থাৎ তার পাকস্থলী মুভমেন্টটা বেশি হয়ে যায়, তখন আমরা দেব। আপনি নিউমোনিয়াতে দিতে পারবো, কারণ নিউমোনিয়াতে ব্রঙ্কিয়ার সিক্রেশন বেড়ে যায়। নিউমোনিয়া যখন হয় তখন যে ব্রঙ্কিয়া থাকে, ব্রঙ্কিয়া বা ব্রঙ্কিওলের সিক্রেশনটা বেড়ে যায়। এটা বাইরে থেকে আমরা বুঝতে পারি না, কিন্তু এটা বুঝতে হবে আর কি। এই জন্য আমরা নিউমোনিয়াতে দিতে পারবো। 1 ml per 10 কেজি। 1 ml 10 কেজির জন্য। এটা ইন্ট্রামাসকুলার দেওয়া যায়, সাবকাট দেওয়া যায়, শিরায় দেওয়া যায়, 3 রুটেই দেওয়া যায়। এটা কন্ডিশন দেখে আমরা দেব। এখন একটা একটা এনিমেলের ওজন সাপোজ 300 কেজি, তাহলে এই গরুটাতে কতটুকু লাগে? 30 মিলি লাগে। কিন্তু অ্যাট্রোপিন সালফেট এত বেশি দেওয়া যাবে না, আমরা 10 থেকে 15 রাখবো, বেশি ক্রস করব না। এর বেশি যাব না। এনিমেলের ওজন যত বড় বেশি হোক, এর বেশি আমরা যাব না। কখনোই আমরা এর বেশি যাব না, কারণ এর সমস্যা, সাইড এফেক্ট আছে প্রচুর। আর একটা ব্যবহার ভুলে গেছি, যে যখন আমরা প্রোটোজোয়াল ডিজিজের ট্রিটমেন্ট করি, প্রোটোজোয়াল ডিজিজে, তখন প্রোটোজোয়াল ড্রাগের পাশাপাশি অ্যাট্রোপিন সালফেট দিতে হয়। প্রোটোজোয়াল যেসব ডিজিজ আছে, যেমন বেবিসিওসিস, অ্যানাপ্লাজমোসিস, ওগুলাতে আমরা স্পেসিফিক ড্রাগ ব্যবহার করি, ওইটার সাথে অ্যাট্রোপিন সালফেট দেই। কারণ ওই স্পেসিফিক ড্রাগগুলা দিলে যে ধরনের টক্সিসিটি হয়, ওইটার রিমুভ করে বা নিউট্রালাইজ করে অ্যাট্রোপিন সালফেট। আসলে আমাকে খুব খারাপ লাগতেছে, আমি আর আজকে ক্লাস নেব না। আমি অ্যান্টিহিস্টামিনের ক্লাসটা নেক্সটে নেবো আর কি।